জানি মানে এত সামান্য একটা কাজের জন্য আপনি নিশ্চয়ই এতগুলো টাকা মানে আশা করেননি, কিন্তু আমরা আপনাকে ঠকাবো না। আপনি বুঝতে পারেননি, এই কাজের জন্য 1 লক্ষ টাকা কোনো টাকাই না। ভেঙে যাওয়া বিশ্বাস কখনো জোড়া লাগানো ঠিক হবে না স্যার। জোড়া হয়তো বা লাগবে, কিন্তু দাগ থেকে যাবে স্যার। ভাইয়া, তোর না আমাদের বেড়াতে নিয়ে যাওয়ার কথা, ভুলে গেছিস? এখন বেড়ানো টেড়ানো কিচ্ছু হবে না, বেড়াতে যাব 5 জন মিলে। বুঝেছি বাবা, 5ম জন হচ্ছে আমার হবু ভাবি। ঠিক বলেছি না? বাবা ঠিকই বলেছে ভাইয়া, আমরা 5 জনই একসাথে বেড়াতে যাব। জানা বাবা, এই শুক্রবারে সুমার সাথে দেখা করে আয়। তোর আলতাফ ফুফু বারবার ফোন দেয়। না না, তোর পছন্দ না হলে আমরা জোর করবো না তোকে। যাবি? ঠিক আছে, আমি উঠি। কে রে, আর একটু ভাত নে। না মা, পেট ভরে গেছে। ঠিক আছে, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, কালকে তো আবার অফিস আছে তোমার। জি। ভাই, কে রে তুই এখানে? কি হয়েছে? সৎ মায়েরা আগের মতো টাকা দিন না বইলা আমার আর স্কুলে যাইতে দেয় না। বাজারে কোয়া আমারে চায়ের দোকানে কাম করাইতে পাঠাইছে। কাল দোকানে কয়টা কাপ ভাঙছে দেখা মালিক আমার অনেক মারছে, আমার হাজিরার টাকাও দেয় নাই। আর মায়েরা শুই না আমারে মারছে আর কইছে বইন্ডারেও আর স্কুলে যাইতে দিব না যদি টাকা না দিই। আচ্ছা ঠিক আছে, কাঁদতে হবে না। এই টাকাটা রাখ, তোর মাকে দিবি। আর তোর মাকে বলবি যে আজকের পর থেকে তুই চায়ের দোকানে বসবি না, তোর বোনের সাথে স্কুলে যাবি। ঠিক আছে? এই কথা কইলে মা আমারে মারবো। মারবে না, ওনাকে বলবি যে বিকেলবেলা আমি আসবো ওনার সাথে কথা বলতে। সত্যি যাইবেন? সত্যি। এবার যা, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে স্কুলে যাবে। যা। আচ্ছা। এবার সবকিছুই ঠান্ডা মাথায় নতুন করে ভাবতে হবে। আচ্ছা শোনো না, এই শুক্রবার কিন্তু খুব মজা হবে। মজা তো হবে, কিন্তু আমার যে এখন আরেকটা ক্লাস আছে। তো যাও, আমার সাথে কেন আসছো? আহা প্লিজ রাগ করো না, তুমি তো জানোই ক্লাস মিস দিলে। তো যাও। পাগল একটা। শশী, ভাইয়া রাশেদকে দেখে ফেলেনি তো? ভাইয়া তুই এখানে অফিসে যাসনি? তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। আমার চাকরি চলে গেছে। রুমি ভাইয়ের সাহস দেখেছিস আপু? চাকরিতে জয়েন করতে আর রাজি হলো না। একেই বলে সেলফ রেসপেক্ট। শশীদের ফ্যামিলিতে সবার সেলফ রেসপেক্ট এমনই। কি রে, কথা বলছিস না কেন? নাকি রুমি ভাইয়ের এমন সাহস দেখে থম মেরে গেছিস? আমি কি ভাবছি জানিস? রুমি ভাই সাহস তো দেখালো, কিন্তু নতুন একটা চাকরি যদি জোগাড় করতে না পারে তাহলে বাড়িতে কি বলবে?
কয়েকদিন পরেই তো সবাই বেতনের টাকা কোথায় জিজ্ঞাসা করবে। শশী তো মাস্ট ট্রিট চাইবে। জানি রুমি ভাইয়ের এমন অবস্থা দেখে তোর খুব আনন্দই হচ্ছে, কি আর করা। যা রেডি হয়ে নে, ভার্সিটিতে যাই। শোন, তোর রুমি ভাইয়ের জন্য আমার কাছে একটা চাকরি আছে, আমার বয়ফ্রেন্ড হবার চাকরি। যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? আমি এখন ডুবন্ত মানুষ বর্ষা, আর রুমি হলো খড়কুটা। ওকে আঁকড়ে ধরা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। রুমি ভাই তোর জন্য খড়কুটোও না, কুকুরের লেজ। একটা কথা বলি মনে রাখিস, ওই লাভলুও তোর এই রুমি ভাইয়ের মতো কুকুরের লেজ না। ও রাজি হবে না বলছিস? না হওয়ারই কথা। তুই যেভাবে অপমান করেছিস ওনাকে, কিন্তু তোর এই কাজের জন্য রুমি ভাই পারফেক্ট ছিল। কিন্তু বর্ষা, আমার কিন্তু মনে হয় তুই একটু বললেই রুমি রাজি হবে। আর তাছাড়া ওর তো এখন টাকারও প্রয়োজন। বারে, তুই তো বললি ওর ফ্যামিলির সবাই এখন ওর বেতনের কথা জানতে চাইবে, শশী ট্রিট চাইবে। হ্যাঁ বলেছি, কিন্তু রুমি ভাই টাকার জন্য এমন কাজ কখনোই করবে না। আমরা ওকে পুরো 1 লাখ টাকা দিব। 1 লাখ কেন, 10 লাখ দিলেও এখন আর কোনো লাভ হবে না। কেন? রুমি ভাইয়ের বিয়ের জন্য মে ফাইনাল হয়ে গিয়েছে। রুমির বিয়ে? কিন্তু আজগর চাচা তো তোকে সরি বলেছেন, তারপরে তুই চাকরিটা কেন করতে চাচ্ছিস না? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওখানে চাকরি করলে সবাই আমার দিকে বাঁকা চোখে তাকাবে, সামনে হয়তো বা কিছু বলবে না, কিন্তু আড়ালে সবাই ফিস ফিস করবে। সবাই ভাববে আজগর চাচা আমাকে স্নেহ করে বলে আমি তার হাতে পায়ে ধরে আমার চাকরিটা বাঁচিয়েছি। আর এটা আমি সহ্য করতে পারবো না শশী। এর জন্য তো তোকে নিয়ে আমার গর্ব হয় ভাইয়া। আচ্ছা, ওই চাকরিটা না হয় না করলি, কিন্তু কি করবি কিছু ভেবেছিস? দেখ, পুলিশের কাছে ধরা পড়ার পরে আমি জীবন থেকে অনেক বড় একটা শিক্ষা নিয়েছি। আর সেই শিক্ষাটা হচ্ছে কখনো নিজের কাছে হেরে না যাও। দেখিস ঠিকই একটা ব্যবস্থা করে ফেল। কিন্তু একটা চিন্তা আমাকে একদমই স্বস্তি দিচ্ছে না। কি চিন্তা আমাকে বল। আচ্ছা, আজ হোক কাল হোক ব্যাপারটা যদি বাবা জেনে যায়, তাহলে আমি কি করব? তুই চিন্তা করিস না, তোর জন্য বাবার মাথা নিচু নয়, উঁচুই হবে, তুই নিশ্চিত থাক। সেটা হলেই ভালো, কিন্তু আমি ভয় পাচ্ছি কি জানিস, বাবা তো হুটহাট রেগে যায়। দেখ, এই কথা অন্য কারো থেকে জানুক, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুই বাবাকে নিজ থেকে কিছু বলতে চাস না প্লিজ। জানিস তো বাবার হাই প্রেশার, বাবার যদি কিছু হয়েছে। আচ্ছা বলবো না, কিন্তু তুই তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা কর, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আপু, তোকে তো বললামই, এখন কিছুতেই এই প্যাচ লাগানো যাবে না। তুই কি চাস আমি বাড়ি থেকে পালিয়ে যাই? তা কেন চাইবো? তাহলে তো রুমির সাথে একবার কথা বলতে অসুবিধা কোথায়? আপু, তুই কেন বুঝতে পারছিস না? রুমি ভাইয়ের বাবা মা ওনার জন্য মেয়ে পছন্দ করে ফেলেছেন। এখন যদি উনি বলে যে সে তোকে ভালোবাসে, তাহলে ওনার বিয়েটা ভেঙে যাবে। ভাঙবে না। আমি আব্বুকে বলবো যে আমি আর রুমি একজন একজনকে ভালোবাসি, তারপর আব্বু আমার সাথে মাহমুদের বিয়েটা ভেঙে দেবে। কিন্তু তারপর রুমি আবার বলবে যে রুমি আসলে আমাকে ভালোবাসে না, ব্যাস তাহলেই তো হলো। কিভাবে হলো?
আব্বু যখন রুমি ভাইয়ের কাছে জানতে চাইবে সে তোকে ভালোবেসে আবার কেন বলছে ভালোবাসে না, তখন কি হবে? আরে এইটা ম্যানেজ করার জন্যই তো রুমিকে বেছে নিয়েছি। কেন, তুই না খুব বলিস তো রুমি ভাই নাকি অনেক স্মার্ট? সেটা ঠিক আছে, রুমি ভাই অনেক স্মার্ট একটা ছেলে, কিন্তু আব্বু যে মনে কষ্ট পাবে সেটার কি? আব্বুকে আমি সামলাবো। আর হ্যাঁ, প্রয়োজন হলে তোর ওই রুমি ভাইয়ের জন্য যে মেয়েকে পছন্দ করা হয়েছে তার বাসায় গিয়ে তার বাবা মার সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে দিয়েও আসবো, ঠিক আছে? কিন্তু তুই আপাতত ওই রুমিকে বুঝিয়ে আমাকে গাধাটার হাত থেকে বাঁচা, প্লিজ। কি কি এত ভাবছিস? যা বলছিস তেমন হলে কাজটা করা যায়, কিন্তু তোকেও একটা কাজ করতে হবে। কি? রুমি ভাইকে তোর সরি বলতে হবে। ইম্পসিবল। তাহলে মনে হয় রুমি ভাই রাজি হবে না। এখন তুই ভেবে দেখ কি করবি। আমি যাই, নয়তো দাদি আবার রাগ করবে। আমি সরি বলবো? ঠিক আছে, দরকার হলে বলবো। হাতে ফাঁদে পড়লে তো চামচিকা লাথি মারবি। কিন্তু ওই রুমিকেও তো আমার চাকরি করতে হবে, আমার চাকর তো হতেই হবে। কে? এই তো মা, আমি রুমি। কে রে, তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? কই মা, ঠিক আছে, আসো। আজকে তোর বাবা আমাকে শপিং এ নিয়ে গেছিল তোর শার্ট পছন্দ করার জন্য। মা, তোমরা আবার এসব করতে গেলে কেন বলো তো? আমরা না করলে আর কে করবে শুনি? ঠিক আছে, আর কিছুদিন যাক, বাড়িতে নতুন মানুষ আসুক, তারপর আর করবো নাকি বলবো? সে প্রথম দিন থেকে দেখছি যে মাত্র 2টো শার্ট পরে অফিসে যাবে, এতটা বেখেয়ালি হওয়া ঠিক না। নাও এখন পরে দেখো মাপ মতো হয়েছে কিনা দেখো। বাবা, আমি পরে দেখ না, ছোট বড় হলে তোর বাবা কাল গিয়ে বদলে আনবে। মা, এখনই পড়তে হবে? পর না, কাল সকালে তো আবার অফিস চলে যাবি। মা, আগে ভাইয়াকে ফ্রেশ হতে দাও, দেখছো না ও কত ক্লান্ত। ও হ্যাঁ, রুমি যাও যাও বাবা, ঘরে যাও, রাতে খাওয়া দাওয়ার পর পড়লেও চলবে। আমার মনে হয় কালো রঙের শার্টটাতেই রুমিকে ভালো মানাবে। ফিরোজা রঙেরটা বেশি ভালো লাগে। না না, কালো রঙেরটাই। ফিরোজা। মা, ভাইয়াকে সব রঙেই ভালো লাগবে, আফটার অল ও তোমাদের ছেলে। দুজনের ছেলে মানুষই দিন দিন বেড়েই যাচ্ছে। যদি খুনাক্ষরে টের পেত ভাইয়ের মনে এখন কি চলছে। আজকর চাচার হেল্প ছাড়া এই শহরে চাকরি আমি পাবো না। একটা ব্যবসা তো শুরু করতেই হবে, কিন্তু ইনভেস্টমেন্টের টাকা কোথায় পাবো? তপুর কাছ থেকে ওই টাকা আর ফেরত নেওয়া যাবে না। তার চেয়ে মাসুম ভাইয়ের কাছে ধার হিসেবে চেয়ে দেখা যেতে পারে। রুমি আছো? বাবা, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি ঘরে চলে আসতাম। না না, ভাবলাম যে তোমার রুমে বসে তোমার সাথেই আলোচনা করি।
খাবার টেবিলে তো আর সব আলোচনা করা যায় না। বসো বসো বসো, দেখো তো বাবা সব ঠিক আছে কিনা। বাড়ি রং করা, তোমার আর শশীর রুমের নতুন ফার্নিচার, রান্নাঘরের জিনিসপত্র কিছুই তোমার মা বাদ দেয়নি। বললো যে নতুন করে যখন কিছু করবে ভালো করেই করো। আমি হিসাব করে দেখলাম যে 1,02,000 টাকার মতো লাগবে। তো আমার এফডি একটা ভাঙলে 1,02,000 পাবো, আর তুমি যদি 1,050 জোগাড় করতে পারতে। না হলেও সমস্যা নেই, গ্রামের জমিটা বিক্রি করে না হয়। ওটা অবশ্য শশীর বিয়ের কথা ভেবে রেখেছিলাম। না বাবা, জমি বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আপনি কাজ শুরু করুন, মাসখানেকের মধ্যে আমি সব টাকা ব্যবস্থা করে ফেলব। দেখো আবার অফিসে যেন লোন করতে গিয়ে কোনো ঝামেলা না হয়। তেমন কোনো সমস্যা বুঝলে আমাকে বলবে, আমি না হয় ব্যবস্থা করবো। হ্যাঁ জি বাবা। দেখি তোমার মা আবার খাবার দিল কিনা, দিলে আমি তোমাকে ডাকছি। বাবুর চিতার দলবল নিয়ে কখন আসবে? সকাল 6টার মধ্যে চলে আসবে স্যার। আচ্ছা, ওই ডেকোরেটরের কাজ ঠিক মতো হচ্ছে তো? জি স্যার, ঠিক মতো হচ্ছে। আর বাকি কাজগুলো স্যার বিকালের মধ্যে শেষ করবে বলেছে। গুড, দেখো সব ঠিক মতো যেন হয়। জি স্যার, সব ঠিকঠাক মতো হবে, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। আমি আসি স্যার। ঠিক আছে। কি খবর আজগার? মা, হিসাব নিকাশ শেষ হলো? শেষ আর করতে পারলাম কোথায় মা, 1000টা ঝামেলা। তারপরেও যদি আসমাটা আসতো, একটা মাত্র বোন আমার, সেও কিনা এই সময় থাকতে পারছে না। কি করবে বল, এটা তো কানাডা, এটা জামালপুর না যে ইচ্ছে হলে এলাম ইচ্ছে হলে গেলাম। আর ওরা বলেছে যে যখন একেবারে তুলে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে মেয়েকে, তখন আবার আসবে। ওর খালাদের বলেছিস তো নাকি? জানিয়েছিলাম, কিন্তু এত অল্প সময়ের মধ্যে ওরা আসতে পারবে। ও আচ্ছা। মা, মেঘ বর্ষা আসলে তুমি ওদেরকে নিয়ে নাস্তা করে নিও, আমি একটু বাইরেটা দেখি কাজ ঠিক মতো হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে। কিরে মেয়ে, তুই কি এমন দেখাচ্ছে কেন? রাতে ঘুম হয়নি? আপুর আবার ঘুম? শোন, তোদের আগের থেকে বুদ্ধি দিই, বিয়ের আগে যত পারিস ঘুমিয়ে নে, বিয়ের পরে কিন্তু আর ঘুমাবার সময় পাবে না। কেন দাদি, তোমার এমন হয়েছিল নাকি? হয়েছিল তো, তাই তো বলছি। জানিস না তো আমার কি হয়েছিল? বিয়ের পরে একদিন সকালবেলা আমি রান্নাঘরেই ঘুমিয়ে গেছিলাম, আর তাই নিয়ে সারা বাড়ি হাসির রোল পড়ে গেছিল। ও আচ্ছা, তোরা বস, আমি নাস্তা দিতে বলছি। হ্যাঁ বিউটি, ও নাস্তাটা রেডি করতো। এই কথা বলেছিলি? সরি না বললে হবে না আপু। বল। তাহলে ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবি, আমি শুধু তোদের মিটিংটাই ফিক্স করব, তারপর থেকে তোকেই সবকিছু সামলাতে হবে কিন্তু। অসহ্য, আমি গেলাম। এই আপু শোন। এত কাকুতি মিনতি করার কি আছে বর্ষা?
আর এমনিতেও ও এটা করে আমাদের উপর কোনো ফেভার করছে না। এটা ওর জন্য একটা চাকরির মতো। ওকে এই কাজ করার জন্য পুরো 1 লক্ষ টাকা দেওয়া হবে।